আসসালামু আলাইকুম। রুবাইদ স্যার আবার তোমাদের সামনে হাজির হয়ে গেল। কি করছিলাম আমরা? বীজগাণিতিক রাশি 4টা লেকচার শেষ করেছি। আজ 5 নম্বর লেকচার। 5 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো 5 নম্বর লেকচারে আমরা কি করব, কি আলোচনা করব, কি আমাদের আজকের পড়ার টপিকস সেটা আমরা একটু দেখে নিই। চলো, আমাদের আজকের পড়ার টপিকস আংশিক ভগ্নাংশের পরের পার্টটা। অর্থাৎ আমরা লাস্ট ক্লাসে আংশিক ভগ্নাংশের যে অংশগুলো করেছিলাম, অর্থাৎ ওইখানে টাইপ 3 পর্যন্ত শেষ করতে পেরেছিলাম। অর্থাৎ 4 নম্বর যে লেকচারটা ছিল, 4 নম্বর লেকচারে টাইপ 3 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা করব টাইপ 4 আর টাইপ 5। আর টাইপ 4 এবং টাইপ 5 সংশ্লিষ্ট কিছু ম্যাথ আজকের ক্লাসে সলভ করব। তো তোমরা সবাই একটু টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এইটার যে লেকচারটা আছে সেটা একটু দেখে নাও, যদি তোমরা না দেখে থাকো। আর যদি দেখে থাকো তাহলে চলো আমরা শুরু করি। তাহলে টাইপ 4টা কি? টাইপ 4 আসলে আমাদের কি নিয়ে কাজ করবে? আমরা আগে যেভাবে 3টা করে লাইন মনে রেখেছিলাম, ওই 3টা লাইন দিয়ে টাইপটাকে ইন্ডিকেট করেছিলাম, ঠিক সিমিলারলি আজকেও আমরা সেই 3টা টাইপ মনে রাখবো এবং 3টা টাইপ দিয়ে আসলে আমরা 3টা সেন্টেন্স মনে রাখবো। 3টা সেন্টেন্স দিয়ে আসলে আমরা কোন টাইপের মধ্যে পড়ে সেটাকে ইন্ডিকেট করব বা সেটা মনে রাখবো। তাহলে এখন আমি শুরু করতে যাচ্ছি টাইপ 4। তাহলে টাইপ 4 এর জন্য টাইপ 4, ওকে। তাহলে টাইপ 4 এর জন্য 1 নম্বর কথা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হতে হবে। কি হতে হবে? প্রকৃত ভগ্নাংশ হতে হবে। তাহলে বলো প্রকৃত ভগ্নাংশ হতে হবে, এটা হলো প্রথম কথা। ক্লিয়ার? সেকেন্ড হচ্ছে 2 নম্বর কথা হচ্ছে হরে কোন উৎপাদকের পুনরাবৃত্তি হবে না। হরে কোন উৎপাদকের পুনরাবৃত্তি হবে না। পুনরাবৃত্তি হবে না। 2 নম্বর কথা ক্লিয়ার আশা করি। যে আমরা আগে যে টাইপ 3 যেটা দেখেছিলাম সেখানে দেখেছিলাম হরে উৎপাদকের পুনরাবৃত্তি হয়েছিল, অর্থাৎ হরে হোল স্কয়ার বা হোল কিউব এই টাইপের কিছু ছিল, কিন্তু এখানে সেটা হবে না। এরপরে 3 নম্বর কথা যেটা হচ্ছে আমাদের মেজর কথা, সেটা কি? 3 নম্বর কথাটা কি? 3 নম্বর কথাটা হচ্ছে হরে দ্বিঘাত উৎপাদক থাকবে। হরে দ্বিঘাত উৎপাদক থাকবে। এই যে ব্যাপারটা এটা হচ্ছে আমাদের এখানকার কি কথা বা এই কথা দিয়েই আসলে টাইপটাকে ক্লাসিফাইড করা হয়েছে। অর্থাৎ এই কথার উপর বেসিস করেই একটা নতুন টাইপে আমরা পদার্পণ করলাম। দেখো, এই প্রকৃত ভগ্নাংশ হতে হবে, এটা কিন্তু টাইপ 3 এর মধ্যে ছিল। এবার হরে কোনো উৎপাদকের পুনরাবৃত্তি হবে না, টাইপ 3 তে ছিল এটা হবে, আর এখন আমরা বললাম এটাতে হবে না। এরপরে টাইপ 4 এ এখানে বললাম হরে দ্বিঘাত উৎপাদক থাকবে, যেমন টাইপ 3 তে বলেছিলাম হরে দ্বিঘাত উৎপাদক থাকবে না। তাহলে এই যে ব্যাপারটা এই যে 3টা কথা আমি লিখেছি, প্রত্যেকবার যে 3টা করে কথা লিখেছি, এই কথাগুলো মনে রাখা কতটা জরুরি সেটা তোমরা নিশ্চয়ই ফিল করতে পারছো। যদি তোমরা এই কথা মনে না রাখতে পারো তাহলে তুমি অবশ্যই কোন টাইপের মধ্যে পড়ছি সেটাও তুমি আইডেন্টিফাই করতে পারবে না। তাহলে তোমাদেরকে অবশ্যই এই কথাগুলো মনে রাখতে হবে। তাহলে আমার সাথে তোমরা একবার করে বলে ফেলো কি কি বলতে হবে। 1 নম্বর কথা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হতে হবে। সবাই জানি কোনটা প্রকৃত ভগ্নাংশ, কোনটা অপ্রকৃত ভগ্নাংশ। 2 নম্বর কথাটা হচ্ছে হরে কোনো উৎপাদকের পুনরাবৃত্তি হবে না। 3 নম্বর কথা হচ্ছে হরে কোনো দ্বিঘাত উৎপাদক থাকবে না। এই 3টা শর্ত যে স্যাটিসফাই করবে সে পড়বে টাইপ 4 এর মধ্যে। যেমন চলো আমরা একটা एग्जांपल দেখি। ধরো আমি একটা ভগ্নাংশ লিখলাম এইরকম x² উপরের ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নাই, ব্যাপারটা হচ্ছে নিচের নিয়ে। x² x + 1 আর x² + 2 এই যে ভগ্নাংশটা আমি লিখছি, দেখো তো এটা প্রকৃত ভগ্নাংশ কিনা? অবশ্যই এটা প্রকৃত ভগ্নাংশ, বিকজ লবের মাত্রা আছে 2, হরের মাত্রা এইখানে 1 আর এখানে 2, মোট মিলে কত? 3। এখানে কিছু নাই মানে পাওয়ার 1 আর এখানে 2, যখন গুণ করলে হবে x³। দ্যাট মিন্স হরের মাত্রা 3, লবের মাত্রা 2। লবের মাত্রা হরের মাত্রা অপেক্ষা কম হলে সেটাকে আমরা বলেছি প্রকৃত ভগ্নাংশ। দ্যাট মিন্স দিস ওয়ান ইজ প্রপার ফ্র্যাকশন।
প্রপার অ্যালজেব্রিক ফ্র্যাকশন। সো এই যেটা এটা প্রথম শর্ত মানলো। সেকেন্ড, হরে কোনো উৎপাদকের পুনরাবৃত্তি হবে না। হয়েছে, কোন উৎপাদকের উপরে কি পাওয়ার 2 দিয়েছি? দেই নাই, তার মানে হরে কোনো উৎপাদকের পুনরাবৃত্তি হয় নাই। থার্ড কথা, হরে দ্বিঘাত উৎপাদক থাকবে। লুক এট, এই যে দ্বিঘাত উৎপাদক, এই যে 2 আছে, পাওয়ার 2 আছে, মানে হচ্ছে এটা দ্বিঘাত উৎপাদক। কথা ক্লিয়ার? তাহলে এটা এই টাইপ 4 এর সব কন্ডিশন স্যাটিসফাই করছে। সো এটার ফরম্যাটটা কি রকম হবে? এটা ফার্স্টে এরকম ভাবে লিখব, a বাই যে প্রথম যেটা আছে অর্থাৎ যেটা দ্বিঘাত ছাড়া অর্থাৎ একঘাত উৎপাদক যেটা আছে সেটা আগে লিখব। তাহলে a বাই x প্লাস 1 লিখলাম। এটা একঘাত উৎপাদক ছিল, এটা আগে লিখলাম, এটার কাহিনী আগে শেষ করে ফেললাম। এরপরে এর পরেরটা, এটা হচ্ছে আমাদের টুইস্ট। আমরা যেমন একঘাত উৎপাদকের ক্ষেত্রে এইখানে কিছু লিখি নাই, অর্থাৎ কোনো চলক দেই নাই। আমাদের এখানে বেসিক্যালি চলক কিন্তু x, আমরা কিন্তু এখানে কোনো চলক দেই নাই। এইবার চলকটা যে এখানে দেই নাই এর একটা বিশেষ কারণ ছিল। এই যে আমি এখন এই x স্কয়ারের পদের জন্য a বাই b বাই c বাই a আকারে আর লিখতে পারবো না, যেহেতু দ্বিঘাত উৎপাদক। দ্বিঘাত উৎপাদকের জন্য আমাদের উপরের জিনিসটা এইভাবে লিখতে হবে, bx প্লাস c। অর্থাৎ নরমালি একঘাত উৎপাদকের জন্য আমরা a বাই ওইটা লিখতাম, b বাই ওইটা লিখতাম, c বাই ওইটা লিখতাম, কিন্তু দ্বিঘাত উৎপাদকের জন্য এরকম a বাই b বাই লেখা যাবে না। কি লিখতে হবে? ax প্লাস b বা cx প্লাস d বা dx প্লাস e, অর্থাৎ যে পর্যন্ত ব্যবহার হয়েছে। যেমন এখানে a পর্যন্ত ব্যবহার হয়েছে, তাই আমি bx প্লাস c লিখলাম। এখন bx প্লাস c বাই কি হবে? x স্কয়ার প্লাস 2 হবে। এখন কথা স্যার সবই তো বুঝলাম, কেন আমরা একঘাতের ক্ষেত্রে আমরা এইরকম লিখলাম আর কেন দ্বিঘাতের ক্ষেত্রে আমরা bx প্লাস c লিখলাম? এটা কেন লিখলাম? মনে রাখবা, এটার আসলে সিস্টেমটা হচ্ছে, এটা মূলত ভাগ প্রক্রিয়ায়, মানে ভাগ করার পরে যে ভাগশেষ থাকে সেইটা দিয়ে আসলে এই পদ্ধতিটা অ্যাপ্লাই হয়। যে জিনিসটা আসলে ক্লাস 7 এর টপিকস, ভাগ করা, বীজগাণিতিক রাশির ভাগ আর কি, সেই ভাগ করার প্রক্রিয়া থেকে মূলত এইটা আসছে। কথা ক্লিয়ার? এখন এই যে ভাগ করার প্রক্রিয়াটা এটা তোমরা অনেকেই জানো হয়তো বা অনেকেই জানো না। তো ওইখান থেকে একটা লজিক কাজ করে, সেটা হচ্ছে আমাদের নিচেই যেই ভগ্নাংশ, নিচেই যে হরটা থাকবে লবের মাত্রা হবে তার চেয়ে 1 কম। নিচেই যে হর থাকবে লবের মাত্রা হবে তার চেয়ে 1 কম। আমি আসলে ওই ভাগের ডিটেইলসে যাচ্ছি না, ওটা গেলে আবার অনেক সময় লেগে যাবে। আমি আসলে ওইদিকে যেতে চাচ্ছি না এখন, এই জন্য ওটা স্কিপ করে এখানে চলে আসলাম। জাস্ট একটা কথা তোমরা মনে রাখবা যে লবের পাওয়ারটা হবে হরের পাওয়ারের চেয়ে 1 কম। কথা ক্লিয়ার? একটু ফিল করো। এখানে a x টু দি পাওয়ার 0 ছিল মূলত। a x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 এর মান কত? 1, যেটা লেখার কোনো প্রয়োজন হয় না। এইজন্য আমরা একঘাত উৎপাদকের ক্ষেত্রে এটা লিখি না। তাহলে আমি যে কথা বলছি সেটা স্যাটিসফাই হয়েছে কিনা দেখো তো। এখানে হরে কত আছে? পাওয়ার 1 আছে, কিছু নাই মানে 1 আছে। তাহলে লবে চলকের পাওয়ার হবে তার চেয়ে 1 কম, তার মানে এখানে 1 ছিল, তাই এখানে কত হলো? 0 হলো। এবার এইখানে হরে পাওয়ার আছে কত? 2, দ্যাট মিন্স লবে হবে কত? তার চেয়ে 1 কম, মানে 1 হবে। দ্যাট মিন্স এই জন্য bx c হলো। আচ্ছা, এখানে তাহলে bx হতে পারতেছে, c কেন হলো? মনে রাখবে একমাত্রিক রাশির সাধারণ আকার হচ্ছে এরকম x b বা cx d, এগুলো হচ্ছে একটা একমাত্রিক রাশির সাধারণ আকার। এখানে একটা ধ্রুবক এর সাথে যোগ আকারে বা বিয়োগ আকারে রাখতে হয়, তো সাধারণত আমরা যোগ আকারেই রাখি। ক্লিয়ার? এটা হলো একমাত্রিক রাশির সাধারণ আকার, এইজন্য আমরা bx c লিখব। তাহলে ফরম্যাটটা আসলে ক্লিয়ার আশা করি। চলো আমরা আরেকটা দেখি, বেটার এক্সপেরিয়েন্স করি। ধরো আমি লিখলাম 2x বাই x প্লাস 1 x স্কয়ার প্লাস 2, এরপরে x স্কয়ার মাইনাস 3 হলো। এবার আমরা এটাকে সাইজ করব। কিভাবে সাইজ করব? এটাকে কিভাবে লেখা যাবে? এই যে এইখানে সবগুলো শর্ত মানছে 100%। এটা হচ্ছে একঘাত উৎপাদক, এটা দ্বিঘাত, এটাও দ্বিঘাত। দ্বিঘাত উৎপাদক আছে এখানে 2টা আর একঘাত উৎপাদক আছে একটা। তাহলে একঘাতেরটার কাহিনী আগে শেষ করে ফেলি। তাহলে কি লিখব? a বাই x প্লাস 1, তারপরে কি করব? প্লাস। এবার দ্বিঘাত উৎপাদক শুরু হয়ে গেছে। দ্বিঘাত উৎপাদক শুরু হয়ে গেছে মানে আর এখন b লেখা যাবে না। কি লিখতে হবে? bx প্লাস c। তাহলে bx প্লাস c বাই কি লিখতে হবে? x স্কয়ার প্লাস 2 লিখলাম, x স্কয়ার প্লাস 2 প্লাস দিলাম।
এইবার এই যে আরেকটা দ্বিঘাত উৎপাদক, তাহলে এর জন্য কি আমি আবার সি বাই ডি বাই লিখতে পারবো? না, লিখতে পারবো না। কি লিখতে হবে? dx প্লাস ই লিখতে হবে, বিকজ এখানে সি পর্যন্ত ইউজ হয়ে গেছে। তাহলে এখন কি লিখবো? dx প্লাস ই বাই x স্কয়ার মাইনাস 3। এই হলো আমাদের ফরম্যাট। চলো আরো একটা দেখি, আমরা আরো একটা দেখি। মনে করো এরকম আছে একটা 3x মাইনাস 2 ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 3 আর x স্কয়ার মাইনাস 1। এইবার আসো, এইবার আমরা এটাকে কিভাবে ফরম্যাট করব, এটাকে আমরা কিভাবে সাইজ করতে পারি। এখানে একটা ব্যাপার আছে, এইটা দ্বিঘাত উৎপাদক, এটাকে কিন্তু আবার আমরা ফর্মুলায় ফেলতে পারি না, কিন্তু এটা দ্বিঘাত উৎপাদক, কিন্তু এটাকে আবার ফর্মুলায় ফেলতে পারি। আমরা জানি সবাই যে x স্কয়ার মাইনাস 1 স্কয়ার লিখলে x স্কয়ার মাইনাস 1 ই থাকে, মানের কোনো পরিবর্তন হয় না। দ্যাট মিন্স আমরা এখন যদি এটাকে x প্লাস 1 আর x মাইনাস 1 লিখি, তাহলে কি কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। তাহলে আলটিমেটলি এটা দ্বিঘাত উৎপাদক হওয়া সত্ত্বেও এটা আসলে সিস্টেম করে একঘাত উৎপাদক বানানো যায়। যদি যায় তাহলে আমরা সেটাকে ওইরকম ভাবে বানায় নিব। তাহলে এখন হিসাব করো, তাহলে উপরে 3x মাইনাস 2 থাকলো আর নিচে কি থাকলো? x স্কয়ার মাইনাস 3, আর এটাকে সাইজ করলে পাওয়া যায় x প্লাস 1 আর x মাইনাস 1। এখন এটাকে আমরা এখন ফরম্যাট করি। ফরম্যাট করলে আমরা এক ঘাতের গুলোর কাজ আগে শেষ করি। তাহলে ফার্স্টে a বাই x প্লাস 1 লিখলাম, প্লাস b বাই x মাইনাস 1 লিখলাম, প্লাস এই যে দ্বিঘাতটার জন্য আমাকে কি লিখতে হবে? cx প্লাস d, এটা বাই কি? x স্কয়ার মাইনাস 3। ওয়াও, চুইট হয়ে গেল। নাইস না? তার মানে ব্যাপারটা হচ্ছে আমরা সিস্টেম মেইনটেইন করে যাব, অর্থাৎ যখন দেখব দ্বিঘাত উৎপাদক তখন আর এরকম a বাই b বাই লিখব না, cx প্লাস d বা dx প্লাস c বা ax প্লাস b এরকম লিখব, আর নিচে যা আছে তাই থাকবে, অর্থাৎ দ্বিঘাত উৎপাদকটা থাকবে। তাহলে আশা করি সবার টাইপ 4টা ক্লিয়ার। টাইপ 4টা আশা করি তোমরা বুঝে গেছো। এই যে টাইপ 4টা আমরা শিখলাম, এই পর্যন্ত মূলত আলাদা আলাদা টাইপ। এরপর টাইপ 5 যেটা, সেটা মূলত মিক্সড টাইপ, অর্থাৎ যে কোনো দুইটা টাইপের মিক্সড হতে পারে, যে কোনো দুইটা টাইপ একসাথে করে ওইখানে অ্যাপ্লাই করা লাগতে পারে, দুইটা বা তিনটা টাইপ একসাথে করে অ্যাপ্লাই করা লাগতে পারে। এটা হচ্ছে টাইপ 5। তাহলে আমরা টাইপ 5 এর নাম দিব মিক্সড টাইপ। তাহলে এখন আমরা টাইপ 5 নিয়ে আলোচনা করি। টাইপ 5, তাহলে এটা হচ্ছে মিক্সড টাইপ। টাইপ 5 এর ব্যাপারটা কি রকম? এখানে কোনো ওই ধরনের কোনো কথা নাই, ওই ধরনের কোনো সিস্টেম নাই যে কি হবে, মানে কথাগুলো আগে যেরকম তিনটা কথা লিখছিলাম এরকম কোনো কথা নাই। বাট আমরা দেখেই বুঝে যাব যে এখানে কোন কোন টাইপ অ্যাপ্লাই হয়েছে। আমরা কিছু एग्जांपल দেখব डायरेक्टली, তাহলে এটা টাইপ 5টা ক্লিয়ার হয়ে যাবে। ধরো এরকম আছে 2x³ ডিভাইড বাই x প্লাস 1 x স্কয়ার প্লাস 2। ঠিক আছে? আচ্ছা, 2x টু দি পাওয়ার এইটুকুই থাকলো, এই পর্যন্তই থাকলো। ধরো এখন চিন্তা করো এটা কোন টাইপের মধ্যে পড়ছে, এটা কিভাবে ফরম্যাটটা করব। প্রথমত নিচে কোনো উৎপাদকের পুনরাবৃত্তি হয় নাই, তার মানে উৎপাদকের পুনরাবৃত্তির যে টাইপ 3 নম্বর টাইপ সেটা মাথা থেকে ডিলিট করে দিলাম। ধরো যে এখানে কোনো উৎপাদকের পুনরাবৃত্তি হয় নাই, মানে কারোর উপর পাওয়ার নাই, তার মানে এই টাইপটা ভ্যানিশ করে দিলাম। এবার টাইপ 2 এর কথাটা একটু চিন্তা করি। এখানে দেখো x এর পাওয়ার কত? x এর পাওয়ার কত? 3। নিচে x এর পাওয়ার কত? এই যে একটু তাকায় দেখো তো x এর পাওয়ার কত হবে? গুণ করলে 3 হবে। তার মানে উপরে লবের পাওয়ার যা, নিচে হরের পাওয়ারও তাই, দুইটার পাওয়ার সেম সেম। বলেছিলাম যে দুইটার পাওয়ার সেম সেম, অথবা লবের পাওয়ার যদি হরের পাওয়ারের চেয়ে বেশি হয় তাহলে লবের মুখ্য পদকে হরের মুখ্য পদ দিয়ে ভাগ করে যেটা থাকবে সেটাকে আগে লিখতে হবে। এটা ছিল টাইপ 2। তাহলে টাইপ 2 আর এই যে কেবল আমরা শিখলাম যেটা টাইপ 4, সেইটার কম্বাইন্ড এটা। তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে টাইপ 2 প্লাস 4, মানে 2 আর 4 এর কম্বিনেশন এটা। কথা ক্লিয়ার? তাহলে এটা কিভাবে ফরম্যাটটা হবে সিস্টেম অনুযায়ী একটু ফিল করো। লবের মুখ্য পদ এইটা, আর হরের মুখ্য পদ পাওয়া যাবে কিভাবে? এই যে x আর x স্কয়ার গুণ করো, x আর x স্কয়ার গুণ করলে কি হবে? x কিউব। x আর x স্কয়ার গুণ করলে x কিউব। তার মানে এটাই মুখ্য পদ হরের। তাহলে লবের মুখ্য পদ 2x কিউব, তাকে ভাগ করলাম হরের মুখ্য পদ x কিউব দিয়ে। ভাগ করলে কি থাকবে বলো তো? এই যে ইহা ইহা কর্তন করে দিলাম, উড়াইয়া দিলাম, থাকিবে 2। তার মানে আগে আমাদেরকে ফার্স্টে সবার আগে কি লিখতে হবে? 2 লিখতে হবে।
2 লেখার পরে তারপরে বাকি সিস্টেমে চলে যাব। এই যে এইটা 2 লেখার যে সিস্টেমটা, এটা ছিল টাইপ 2। টাইপ 2টা এখানে স্যাটিসফাইড করা হয়ে গেছে। এখন নরমাল ওয়েতে আগাও। এবার কি হবে, টাইপ 4 এর মতো করে আগাও। এটা একঘাত উৎপাদক, তার মানে আমাকে লিখতে হবে a বাই x প্লাস 1। তারপরে এখন আমাকে লিখতে হবে কি, এইটার জন্য দ্বিঘাত উৎপাদকের জন্য লিখতে হবে bx প্লাস c বাই x স্কয়ার প্লাস 2। দেখো তো বোঝা গেল কিনা? নাথিং হার্ড, কঠিন কোনো কিছু এখানে ছিল না বা নাইও। তোমরা যেটা ভাবছো যে এই যে জিনিসটা করলাম, এটা কি করলাম, জাস্ট একটু আমার আইকিউটা, একটু মাথাটাকে খাটালাম, একটু আইকিউটাকে কাজে লাগালাম। লাগানোর পর আমি বুঝে গেলাম যে লবের পাওয়ার আর হরের পাওয়ার সেম, তার মানে আমাকে কিছু না কিছু যোগ করাই লাগবে। কি যোগ করা লাগবে? লবের মুখ্য পদকে হরের মুখ্য পদ দিয়ে ভাগ করে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা এখানে যোগ করে তারপরে নরমাল টাইপে চলে যাব। তো সেই কাজটাই আমরা করলাম। তাহলে এইটাকে ভাগ করে 2 পেয়েছিলাম, 2 যোগ করলাম, যোগ করে তারপরে ওই যে a বাই এইটা প্লাস এটার জন্য bx প্লাস c বাই এটা হয়ে গেল। এবার আরেকটা দেখি, চলো আমরা আরেকটা দেখি। এবার ধরো এরকম আছে 2x প্লাস 3 আর নিচে আছে মনে করো x প্লাস 1 আর x স্কয়ার প্লাস 2 তার আবার স্কয়ার। ও মাই গড, ইয়া এ কি हुआ? এ কি হয়ে গেল এটা আবার? স্যার আপনি তো দুই তলার উপর আবার দুই তলা করলেন, ব্যাপারটা কেমন হয়ে গেল স্যার? দুই তলার উপর আবার আপনি কি করলেন? দুই তলা করলেন। তাহলে এখন এটাকে আমরা কেমনে সলভ করব? কোনো ব্যাপার না, এখানে টাইপ 3 আর টাইপ 4 এর কম্বিনেশন। টাইপ 3 তে রিপিট ছিল, অর্থাৎ পুনরাবৃত্তি ছিল। এখানে পুনরাবৃত্তি আছে কেন? এই যে হোল স্কয়ার আছে, তার মানে পুনরাবৃত্তিও হয়েছে, আবার কি হয়েছে, দ্বিঘাত উৎপাদকও আছে। তার মানে আমার দুইটা শর্তই মানছে, দ্বিঘাত উৎপাদক আছে, পুনরাবৃত্তি হয়েছে। তাহলে এটাকে ফরম্যাট করলে কি রকম হবে? নরমাল চিন্তা করি। আচ্ছা, এটা অপ্রকৃত না, এটুকু 100% শিওর, কারণ এটা প্রকৃত বোঝা যাচ্ছে কিভাবে? এখানে x এর পাওয়ার 1, নিচে x এর পাওয়ার এখানে 2 আর তার আবার পাওয়ার করলে হবে 4, এখানে আবার একটা 1 আছে, তার মানে মোট হবে 5, তার মানে হরে 5 লবে 1, 100% এটা প্রকৃত। তাহলে এটাকে আমরা ওই যে এইখানকার 2 নম্বর টাইপের সাথে চিন্তা করার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে প্রকৃত মানে কোনো কিছু যোগ বা বিয়োগ এরকম করা লাগবে না। তাহলে এখন এটা হিসাব করি, তাহলে কি হবে? a বাই প্রথম যেটা আছে x প্লাস 1 লিখলাম। এবার এইটা যেটা, এটা তো দ্বিঘাত উৎপাদক, তাহলে এর জন্য তো আমি b বাই লিখতে পারবো না। কি লিখতে হবে? এর জন্য আমাকে লিখতে হবে cx প্লাস d বাই। এবার নিয়ম অনুযায়ী পাওয়ার থাকলে সেটার একটা ফার্স্টে লিখতে হয়, মানে পাওয়ার বাদ দিয়ে ফার্স্টে লিখলাম, মানে x স্কয়ার প্লাস 2 লিখলাম ফার্স্টে। এরপরে যেটা হবে সেটা কি হবে? আবারও দ্বিঘাত, দ্যাট মিন্স এখানে আমাকে এখন লিখতে হবে ex প্লাস f। এটা বাই এখন কি হবে? এই যে x স্কয়ার প্লাস 2, x স্কয়ার প্লাস 2 তার স্কয়ার। ওকে, কেমনে হলো এটা? আমরা কিন্তু আগেই জানি, টাইপ 3 টা আমরা শিখে আসছিলাম। টাইপ 3 তে কি ছিল? যদি কোনোটার পাওয়ার থাকে তাহলে টেকনিক অনুযায়ী ফার্স্টে একবার লিখবো, তারপরে দুইবার লিখবো, যদি 3 থাকে 3 বার লিখতাম। যদি এখানে পাওয়ার 3 হতো, এখানে পাওয়ার যদি আরো একটা বেশি থাকতো, 3 থাকতো, তাহলে এর পরের বার আমি কি লিখতাম? f এর পরে কি gx প্লাস h, তাই তো? gx প্লাস h বাই লিখতাম x স্কয়ার প্লাস 2 তার কিউব। তো এত বড় আমাদের নাই, আসবেও না, এটা লাগবেও না, সো আমাদের দরকার নাই। কথা ক্লিয়ার? দ্যাট মিন্স আমরা আশা করি এটা বুঝে গেছি। তাহলে এই যে এই টাইপটা হলো মিক্সড টাইপ। যে কোনো দুই টাইপ মিক্সড করে আসলে দুই টাইপের কম্বাইন করে তোমাকে ফরম্যাটটা করতে হবে। একটু মাথা খাটায় চিন্তা করতে হবে কিভাবে ফরম্যাটটা হবে। আশা করি বুঝতে পারছো। এখন তোমরা কি করবা? মোস্ট ইফেক্টিভ কাজ তোমাদের জন্য যেটা হবে, যত ধরনের পার্শিয়াল ফ্র্যাকশন, যত ধরনের আংশিক ভগ্নাংশ তোমার বই, গাইড, টেক্সট পেপার যেখানেই আছে সব নিয়ে আসবা। নিয়ে এসে আগে সামনে তুলবা, তুলে নিজে নিজে চিন্তা করবা এটা ফরম্যাটটা কি হবে। ফরম্যাট তুমি পারলে তুমি এমনিতেই বাকিগুলো সব পারবা, ফরম্যাটটাই মেন। তুমি ফরম্যাটটা পারলে বাকিটা ইজিলি পারবা। আর মজার ব্যাপার হচ্ছে তোমরা যেহেতু এসএসসি 25 ব্যাচ, দ্যাট মিন্স তোমাদের জন্য সবচেয়ে সহজ কথা হচ্ছে টাইপ 1 2 3 4 খুব রেয়ার। ধরো টাইপ 1 2 3 4 এর মধ্যেই চলে আসে, মিক্সড খুব কম থাকে। কথা ক্লিয়ার? তো তোমরা দেখবা বিভিন্ন বোর্ড কোশ্চেন, বিভিন্ন স্কুলের কোশ্চেন সলভ করলে দেখবা কি যে ওইটা আসলে এই 3-4 টাইপের মধ্যে, প্রথম 3-4টা টাইপের মধ্যেই আছে। তো চলো আমরা একটু টাইপগুলো তো বুঝলাম, এখন আমরা কিছু ম্যাথ করি, এই টাইপগুলোর মধ্যে কিছু ম্যাথ করি। তাহলে এখন প্রথম যে ম্যাথটা থাকবে সেটা হচ্ছে এটা।
এটা কোন টাইপের মধ্যে পড়ছে দেখো তো। এই যে টাইপটা, এই যে জিনিসটা, এটা দেখে তোমার মাথায় আসতে হবে। যদি তোমার মাথায় আসে যে কোন টাইপের মধ্যে পড়ছে, দ্যাট মিন্স আই এম সাকসেসফুল। আর যদি তোমার মাথায় না আসে এটা কোন টাইপের মধ্যে পড়ছে, দ্যাট মিন্স ইউ আর ফেলার। আমি কিন্তু ফেলার না। তো যাই হোক, এখন এই যে জিনিসটা এটাকে সাইজ করতে হবে, অর্থাৎ আমরা ওই যে গতানুগতিক ওয়েতে চলে যাব। কি লিখবো, মনে করলাম কি এইটা সমান, অর্থাৎ 5x + 7 বাই x - 1 x² + 2 এইটা ইকুয়ালস টু, দেখো এটা পড়ছে টাইপ 4 এর মধ্যে, বিকজ উপরে মানে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। কেন প্রকৃত, এই ব্যাখ্যা আমি কয়েকবার দিয়েছি, আর দিব না। তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তারপরের কথাটা হচ্ছে এখানে হরে কোনো উৎপাদকের পুনরাবৃত্তি হয় নাই, মানে কারোটার হোল পাওয়ার নাই। এরপরের কথা হচ্ছে এখানে দ্বিঘাত উৎপাদক আছে, দ্যাট মিন্স এটা টাইপ 4। তাহলে এখন ফরম্যাটটা করে ফেলি। ফরম্যাটটা কি হবে, a বাই একমাত্রার যেটা আছে সেটা x - 1, এরপরে কি হবে প্লাস এই যে দুই মাত্রা বা দ্বিঘাত উৎপাদকের জন্য আমাকে লিখতে হবে bx + c। তাহলে bx + c বাই কি হবে x² + 2 হয়ে গেল আমাদের ফরম্যাট করা। তাহলে এটাকে আমরা দিব অভেদ 1। এটা হচ্ছে আমাদের 1 নম্বর অভেদ। এখন আমরা 1 নম্বর অভেদকে এই যে হরে যা আছে সেটা দিয়ে গুণ করব। তাহলে আমরা কথাটা এইভাবে লিখব, 1 নং অভেদের উভয় পক্ষে কি দ্বারা গুণ করব, 1 নং অভেদের উভয় পক্ষে x - 1 * x² + 2 দ্বারা গুণ করে পাই। তাহলে গুণ করলে কি পাই, আমরা কিন্তু ওই যে বড় হয়ে গেছি, এখন গুণটা নিজের মতো করে করব। সেটা কি রকম ভাবে করব, আমি লাস্ট ক্লাসেও তোমাদেরকে বলেছিলাম যে যখনই আমরা এইটা দিয়ে এই ভগ্নাংশকে গুণ করি তখন এইটার সাথে পাশের ওটা ভ্যানিশ হয়ে যায়। একদম পানিপথের তৃতীয় যুদ্ধ, ঠুসঠাস করে কাটাকাটি হয়ে ভ্যানিশ, থাকে শুধুমাত্র লব। তাহলে লিখলাম 5x + 7। তাহলে অলওয়েজ এই কাজটা যখন করব তখন সব সময় কি হবে, বাম পাশে লবটাই থাকবে। বাম পাশে অলওয়েজ কি থাকবে, লব থাকবে। এটা কোনো চিন্তা ছাড়া লিখে দিবা। এরপরে কনগ্রুয়েন্সি সাইন দিলাম। এরপরে a ইনটু, এখানে বলেছিলাম খুব সহজ কথা, এর নিচে যেটা আছে এর ভেতর থেকে সেটাকে পুরাই দেব, ভ্যানিশ করে দেব। দেওয়ার পরে যেটা থাকবে সেটা এখানে পাশে গুণ অবস্থায় লিখব। তাহলে এর নিচে আছে x - 1 ভ্যানিশ, থাকলো কি x² + 2, লিখে দিলাম x² + 2। আশা করি ক্লিয়ার, বোঝা গেছে, কোনো কিছু কঠিন না। এরপরে প্লাস bx + c ইনটু কি হবে, এইবার আগের কথাই এর নিচে আছে x² + 2, সেইটা এই দুইটার ভেতর থেকে ভ্যানিশ করে দাও। x² + 2 কে ভ্যানিশ করে দিলাম, ভ্যানিশ করলে থাকবে x - 1। তাহলে লিখলাম এখানে x - 1। তাহলে এখানকার কথা হচ্ছে নিচে যেটা থাকবে সেইটা এই যে নিচে হরে যেটা আছে সেখান থেকে ভ্যানিশ করে দেব, বাকি যেটা থাকবে সেটা পাশে গুণ অবস্থায় লিখে দেব। এটাকে দিব আমরা অভেদ 2, 2 নম্বর অভেদ। এখন এই যে ম্যাথটা আমি বলেছিলাম আগের ক্লাসেও যে এই ম্যাথগুলো দুইটা পদ্ধতিতে সলভ করা যায়। কি কি পদ্ধতি, 1 নম্বর আমি আমার দেওয়া নাম মেন্টোস পদ্ধতিতে সলভ করা যায়। এটা খুব টুইস্ট, মানে খুব সহজ সিস্টেম। আরেকটা হচ্ছে সহগ সমীকৃতকরণ, ইকুয়েটিং কোএফিশিয়েন্ট ইকুয়েট করেও করতে পারো, আবার মেন্টোস পদ্ধতি অ্যাপ্লাই করেও করতে পারো, আবার কখনো কখনো দুইটা একসাথে কম্বাইন করেও করা লাগতে পারে। যেমন এই ম্যাথটা আমরা দুইটা একসাথে কম্বাইন করে করব। ফার্স্টে মেন্টোস দিয়ে একটা মান বের করব, এরপরে সহগ সমীকৃত করে বাকি আরো দুইটা মান বের করব। এখানে তিনটা মান বের করা লাগবে, বিকজ এখানে অজানা কে a b আর মামুর বেটা c, এই তিনটা হচ্ছে এখানে অজানা। আমাকে এই তিনটা মানই বের করতে হবে। এর মধ্যে একটু চিন্তা করে দেখো, আমি যখন x এর মান 1 বসাবো, এই যে এখানে যখন 1 বসাবো, 1 বসানোর সাথে রিঅ্যাকশন শুরু হয়ে যাবে, 1 - 1 এটুকু হবে 0, 0 এর সাথে ইহা গুণ হয়ে পুরোটা 0, তার মানে থাকবে শুধুমাত্র a ইনটু এইখান, অর্থাৎ a এর মানটা আমি এখান থেকে বের করে ফেলতে পারবো। এখন অন্য কোনো মান বসায় যদি আরো কোনো মান বসায় যদি b আর c এর মান বের করা যেত করতাম, কিন্তু যায় না। তুমি ট্রাই করে দেখতে পারো, নিজে মাথা খাটায় দেখতে পারো। এই যে x এর মান 1 বসায় যেমন a এর মান বের করা যায়,
x এর অন্য কোনো মান বসায় তুমি যদি b আর c এর মান বের করতে পারো তাহলে খুব ভালো, কিন্তু যাবে না আমি জানি। এই জন্য b আর c এর মান বের করার জন্য আমরা সহগ সমীকৃত করে নিব। সহগ সমীকৃত করলে আমাদের b আর c এর মান বের করতে সুবিধা হবে। তাহলে আমরা এখন কি করব, ফার্স্টে মেন্টোস পদ্ধতিতে মানটা বের করে নিই। তাহলে কি লিখব, 2 নং অভেদে x সমান 1 স্থাপন করে পাই x সমান কি স্থাপন করলাম, 1 স্থাপন করলাম। এখন x সমান 1 যখন স্থাপন করব এখানে কত হবে, 5 into 1 তারপর হবে প্লাস 7। যখনই মান বসাবো তখন আর এই অভেদের চিহ্ন না দিয়ে সমান দিব। এরপরে এখানে থাকবে a into 1 এর স্কয়ার প্লাস 2। এরপরে প্লাস এইখানে একটা মজার কাজ করব, কি রকম, এই যে এখানে 1 বসাইছি, দ্যাট মিন্স 1 মাইনাস 1 মানে কত, 0। 0 এর সাথে এই পুরো জিনিসটা গুণ হয়ে কি হবে, 0। আমি আর মান বসাবোই না, ডাইরেক্টলি কি লিখব, 0। এবার টিচারকে বলবো, স্যার অনেক তো মজা করেছেন, এবার একটু হিসাব কিতাব করে নেন, ঠিক আছে? আমার তো কোনো ভুল নাই, ভুল আছে, কোনো সমস্যা নাই, এটা করতে পারবা, কোনো টেনশন নাই, কোনো টিচার কাটবে না। ওকে, এখন আমরা এখান থেকে হিসাব করি। এখানে 1 এর স্কয়ার করলে 1 হয়, 1 প্লাস 2 মানে 3 হয়। 3 এর সমান এই পাশে 5 যোগ 7 12, 5 কে 5 যোগ 7 12, তার মানে 7 5 12, আর এই পাশে 1 স্কয়ার করলে 1 আর 2 3, 3 এ, তাহলে আমরা লিখতে পারি 3 এর সমান 12। পরের স্লাইডে তাই লিখব। দ্যাট মিন্স আমরা কি লিখতে পারি, 3a equals to 12। দ্যাট মিন্স a equals to কত হলো, a equals to হলো 12 divided by 3। সুতরাং a সমান কত, 4। একখান মান আমরা পেয়ে গেছি, একখান মান পেয়ে গেলাম, a এর মান পেয়ে গেছে। এখন আমার লাগবে b এবং c এর মান। এই যে সহজ প্রক্রিয়ায় a এর মান বের করতে পারলাম, এইজন্য এটাকে আমরা বলি মেন্টোস পদ্ধতি। মেন্টোস খাও, বুদ্ধির বাতি জ্বালাও। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা b আর c এর মান বের করব। সেটার জন্য সহগ সমীকৃত করব। কোথা থেকে, এই যে 2 নং অভেদ থেকে। আমি আমার সুবিধার জন্য আমি 2 নং অভেদটা পরের স্লাইডে আবার তুলব। তাহলে এখন আমি এইভাবে লিখি, 2 implies that 2 নং অভেদটা হচ্ছে 5x plus 7 congruence, তারপরে a into কি আছে, a into x square plus 1 মেবি নাকি x square plus 2, সরি a into x square plus 2, a into x square plus 2, a into x square plus 2 plus bx plus c into x minus 1। এই হচ্ছে 2 নং অভেদ। তাহলে আমি এইটার থেকে কি করব, এটার থেকে সহগ সমীকৃত করব। কার কার সহগ, এখানে x স্কয়ার আর x এর সহগ সমীকৃত করব, বা ধ্রুবক পদও করতে পারি। এখন সহগ সমীকৃত করার ব্যাপারটা কি রকম আসলে, স্যার এই জিনিসটাই তো পুরোপুরি আমার ক্লিয়ার না। তাহলে আমরা একটু এটা দেখে নিই। মনে করো আমার কাছে আছে ax to the power 4 plus bx cube plus cx square plus d equals to 3x4 minus 2x cube plus 3x minus 2। ধরো এরকম আছে। এখন এই যে এটা একটা বহুপদী, এটা একটা বহুপদী, দুইটা বহুপদী পরস্পর সমান। এখানে তুমি কনগ্রুয়েন্সি সাইন দাও, সমান দাও, একই কথা। দুইটা বহুপদী পরস্পর সমান, এর মানে একই পাওয়ারের সহগগুলো সমান হবে। একই পাওয়ার বিশিষ্ট পদের সহগগুলো কি হবে, সমান হবে। একই পাওয়ার বিশিষ্ট পদ কি রকম, এই যে x4, বাম পাশে x4 এর সহগ কত, a, বাম পাশে x4 এর সহগ a, ডান পাশে x4 এর সহগ কত, x4 এর সহগ 3। দ্যাট মিন্স a সমান হবে 3। এই হলো সহগ সমীকৃত করা। এবার বাম পাশে x কিউব এর সহগ b, লিখলাম b, ডান পাশে x কিউব এর সহগ কত, -2। দ্যাট মিন্স b সমান -2। এবার বাম পাশে x স্কয়ার এর সহগ কত, c, বাম পাশে x স্কয়ার এর সহগ c লিখলাম। ডান পাশে কি x স্কয়ার আছে, একটু তাকায় দেখো, ডান পাশে কোনো x স্কয়ার নাই। দ্যাট মিন্স ওটা সহগ হবে 0। কিভাবে, আমরা মনে মনে চিন্তা করলাম, এই যে এর মাঝখানে একটা 0x স্কয়ার ছিল, 0x স্কয়ার মানে হচ্ছে 0। কথা ক্লিয়ার? তো যেহেতু x স্কয়ার এর সহগ এখানে 0, দ্যাট মিন্স আমরা চিন্তা করলাম c এর মান হচ্ছে 0। এরপরে এখানে ধ্রুবক পদ d, ওইখানে ধ্রুবক পদ -2, তার মানে d সমান -2। এই যে ব্যাপারটা, এটা হলো সহগ সমীকৃতকরণ। এখন অনেকে বলতে পারে, স্যার মনে করেন এই পাশে আরেকটা ছিল d না, মনে করেন আরেকটা ছিল ex স্কয়ার এর সাথে আরো যোগ ছিল, তাহলে কি হতো, তাহলে ব্যাপারটা কি রকম হতো? এখন চিন্তা করো তো,
এখানে x স্কয়ারের সহগ কি খালি c হতো এখন? তাহলে একটু চিন্তা করো তো, এখানে x স্কয়ারের সহগ আছে e, এইখানে আছে c, তাহলে দুইটা যোগ করলে কি হতো e c বা c c। তার মানে বাম পাশে x স্কয়ারের সহগ হতো e c, আর ডান পাশে হতো কিছু নাই মানে 0। তার মানে e c পুরোটাই কি হতো 0 হতো। ঠিক আছে, তাহলে আমাদের একটু মাথা খাটায় এরকম সহগগুলো খুঁজে খুঁজে বের করে তার সমীকৃত করাটা শিখতে হবে। তো এটা দুইটা উপায়ে করা যায়। এক নম্বর উপায়টা হচ্ছে গুণ করে নিয়ে খুব সহজে ছোট বাচ্চাদের মতো করা। আরেকটা উপায় হচ্ছে তুমি ডিরেক্টলি মাথা খাটাই করতে পারো। তো আমি দুইটা সিস্টেমই দেখাবো। একটা ম্যাথ, এই ম্যাথটা আপাতত আমি মাথা খাটাই করা শেখাবো, কেমন এটা মাথা খাটাই তুমি সহগটা সমীকৃত করতে পারো। তাহলে এখানে কথাটা এভাবে লিখতে পারি, 2 নং অভেদের x স্কয়ার x এবং এর সহগ এবং ধ্রুবক পদ সমীকৃত করে পাই। সমীকৃত করা মানে সমীকরণ আকারে প্রকাশ করা, সমীকৃত করে পাই। তাহলে সমীকৃত করলে কি হবে বলতো? এখন একটু চিন্তা করো, আগে x স্কয়ারের সহগ হিসাব করি। এখানে डायरेक्टली আমি যখন a দিয়ে x স্কয়ার কে গুণ করব কি পাবো? ax স্কয়ার। তাহলে ডান পাশে x স্কয়ারের সহগ এই অংশের মধ্যে পাচ্ছি a। এবার এই পাশে হিসাব করি, আমি যখন bx এর সাথে ওই x গুণ করব তখন পাবো bx স্কয়ার। কি bx স্কয়ার পাবো? প্লাস bx স্কয়ার পাবো, কারণ এর আগেও প্লাস ওর আগেও প্লাস। তার মানে যখন আমি bx এর সাথে x গুণ করব, বুঝো কিন্তু ভালো করে বুঝো, bx এর সাথে যখন x গুণ করব তখন কি হবে? bx স্কয়ার। তাহলে আমি এইখানে পেয়েছি ax স্কয়ার, ওইখানে পেয়েছি bx স্কয়ার। তখন আমি যদি x স্কয়ারটা কমন নেই কি হবে? a b। তার মানে x স্কয়ারের সহগ মূলত আছে কি? a b। a বাদে আর কোথাও কি x স্কয়ার পাওয়ার কোনো সুযোগ আছে? a দিয়ে পরে যখন গুণ করব 2a হবে, x স্কয়ার তো আর আসবে না। আমি যখন bx দিয়ে ওই 1 রে গুণ করব মাইনাস bx হবে, x স্কয়ার তো আর আসে না। আমি যখন c দিয়ে x রে গুণ করব cx হবে, মাইনাস মানে স্কয়ার তো আর আসে নাই। তার মানে a বাদে আর অন্য কোথাও x স্কয়ার আসার সম্ভাবনা নাই, আর x স্কয়ার আসার সম্ভাবনা নাই মানে এই সহগ আসার সম্ভাবনাও আর কিছু নাই। তার মানে কিভাবে হিসাব করলাম আমরা? এইখান থেকে গুণ করে পাচ্ছি, মানে সহজ কথায় এই পদে x স্কয়ারের সহগ a, আর এই পদে মানে এই পুরোটা গুণ করলে পাবো bx স্কয়ার, তার মানে x স্কয়ারের সহগ b। তাহলে এখানে a আর এখানে প্লাস b, দ্যাট মিন্স দুই জায়গায় x স্কয়ারের সহগ পেলাম a প্লাস b। তাহলে ডান পাশে x স্কয়ারের সহগ a প্লাস b, বাম পাশে x স্কয়ার কি আছে? কোথাও খুঁজে পাচ্ছি না x স্কয়ার, হেরিকেন ধরেও খুঁজে পাই না। তার মানে x স্কয়ারের সহগ নাই মানে 0, মানে x স্কয়ারই নাই, তার মানে তার সহগ কত হবে? 0 হবে। দ্যাট মিন্স এটা হচ্ছে দিলাম কত? আগে দিয়েছি 2 পর্যন্ত, তাহলে এটা দিলাম 3। ওকে, এবার আবার x এর সহগ হিসাব করব। x এর সহগ, তাহলে x এর সহগ কিভাবে হবে হিসাব করি? এই পদে x পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনোভাবে সম্ভাবনা নাই, কারণ এর মধ্যে x এর কোনো নমুনাই নাই, সো এটা বাদ। এবার এখানে চলে আসি, এই bx দিয়ে যখন ওই -1 রে গুণ করব পাবো -bx। আমি এটা তোমাদের বোঝাচ্ছি বলে অনেক সময় লাগতেছে, কিন্তু তোমরা যখন মাথাটা পরিপক্ক হয়ে যাবে তোমরা ইজিলি খুব তাড়াতাড়ি করে ফেলবে এটা, মানে তোমাদের মাথা দেখার সাথে সাথে তোমরা করে ফেলতে পারবে। তাহলে bx দিয়ে যখন ওই -1 রে গুণ করব তাহলে x এর সহগ পাবো -b। এবার c দিয়ে যখন x রে গুণ করব পাবো cx, তার মানে প্লাস c। তার মানে x এর সহগ টোটালি পেলাম কি? -b প্লাস c। এটা হচ্ছে x এর সহগ। ক্লিয়ার? এই যে bx দিয়ে যখন x এ গুণ করলাম তো সেটা তো x স্কয়ার আসছিল, ওটা নিয়ে কাহিনী শেষ। এবার bx দিয়ে যখন -1 রে গুণ করলাম আসলো -bx। এবার c দিয়ে যখন x এ গুণ করলাম আসলো +cx। তাহলে x টা কমন নিলে কি পাচ্ছি? -b + c। তার মানে x এর সহগ a বাদে কি আর কোথাও পাওয়া সম্ভব? কোনো ভাবে আসা সম্ভব না। তার মানে -b + c, এটার মান কত হবে? x এর সহগ ওই পাশে হচ্ছে -b + c, আর বাম পাশে x এর সহগ দেখো কত আছে? 5। তাহলে এটা সমান হবে 5। এটা দিলাম 4। আশা করি বুঝতে পারছো। তাহলে বাম পাশে x এর সহগ 5 বলে আমরা এখানে এটা সমান 5 দিলাম। এবার ধ্রুবক পদ সমীকৃত করা যায়, কিন্তু আমাদের এখানে লাগবে না, কারণ আমাদের চলকই 3টা, একটা মান অলরেডি বের করে রাখছি। তাহলে বাকিটার মান বের করার জন্য আর চলক সমীকৃত করা লাগবে, সহগ সমীকৃত করা লাগবে না, মানে ধ্রুবক পদ সমীকৃত করা লাগবে না। এই যে কথাটা আমি লিখছি না, এটুকু না লিখলেও চলতো।
তোমরা জাস্ট এটা লিখতে পারতে x স্কয়ার ও x এর সহগ সমীকৃত করে পাই। তাহলে এখন আমরা যেহেতু লিখে ফেলছি তো আমরা সমীকৃত করে দেখাই। এবার এই পাশে a দিয়ে যখন এই 2 কে গুণ করব কত পাবো 2a পাবো, লিখলাম। এরপরে c দিয়ে যখন ওই -1 রে গুণ করব তখন কি পাবো -c পাবো। তার মানে 2a - c এটা সমান কত হবে এই যে 7। এই হচ্ছে ধ্রুবক পদ, ওই পাশে ধ্রুবক পদ, এখানে পাচ্ছি 2a, এই পদে 2a আর এই পদে পাচ্ছি হচ্ছে -c। এ বাদে তো আর কোনো ধ্রুবক পদ পাওয়ার সম্ভাবনা আমি দেখি না। তার মানে এইটা সমান কি হবে এই পাশে ধ্রুবক পদ 7 সেটা। তাহলে এটাকে দিলাম ধরো 5। এখন আমরা এই যে a এর মান 4 সেটা এখানে বসাবো, b এর মান পেয়ে যাব, b এর মান এখানে বসাবো, c এর মান পেয়ে যাব। কাহিনী শেষ, খেল খতম, দোকান বন্ধ। তাহলে এখন আমরা কি লিখবো a এর মান কত আছে 4, সেটা বসাবো কোথায় 3 তে। তাহলে ডাইরেক্টলি এইভাবে লিখবো 3 implies that এইটা থেকে পাচ্ছি। তাহলে 3 তে কি পাচ্ছি, 3 তে কি ছিল a plus b সমান 0 ছিল, এটা সমান 0। a এর মান পেয়েছি কত 4, তাহলে 4 plus b সমান 0, দ্যাট মিন্স b সমান কত হবে -4। b এর মান পেয়ে গেছি। এবার তাহলে 4 implies that 4 নং যেটা এই যে 4 নং এই যে এইখানে যদি আমরা এখন b এর মান বসায় দেই, b এর মান বসায় দিলে কিসের মান পেয়ে যাব c এর মান পেয়ে যাব। তাহলে 4 implies that 4 এ কি ছিল -b plus c equals to কত -b plus c equals to ছিল হচ্ছে 5 মেবি, হ্যাঁ 5 -b plus c equals to 5 মিস্টেক হবে -b plus c equals to 5। এখন আমরা এখন b এর মান স্থাপন করব, b এর মান -4, তাহলে -4 plus c equals to 5। এরপরে কি হবে মাইনাস মাইনাসের প্লাস 4 প্লাস c equals to 5। এরপরে কি হবে c equals to 5 4, ওয়াও g equals to 1। এইসব ম্যাথ আমাদেরকে কেন দেয় করতে, এগুলো কি আমাদের লেভেলের ম্যাথ স্যার? কি সব আজাইরা ম্যাথ নিয়ে আসছেন। হয়ে গেছে abc এর মান বের হয়ে গেছে, ধ্রুবক পদ কোনো কাজেই লাগে না, ধ্রুবক পদ হুদাই সমীকৃত করছি আমরা। তাহলে এখন আমরা কি করব, আমরা এখন abc এর মান ওই 1 নং অভেদে বসায় দেব। 1 নং অভেদ কই ছিল একটু চিন্তা করতে হবে, 1 নং অভেদ কই আছে, এই যে এটা হচ্ছে 1 নং অভেদ। এখানে a b c এর মান স্থাপন করে দেব, স্থাপন করে দিলে আমাদের কাহিনী শেষ, আমাদের অঙ্কও শেষ। তাহলে এখন আমরা কি লিখব 1 implies that বা 1 নং অভেদে 1 নং অভেদে a b এবং c এর মান স্থাপন করে পাই, তাহলে এটা স্থাপন করলে কি হবে দেখি আমরা। 1 নং অভেদটা ছিল এরকম 5x + 7 ডিভাইড বাই x - 1 আর x স্কয়ার + 2 সমান আমরা পেয়েছিলাম a এর মান কত পেয়েছি 4, তাহলে 4 বাই x - 1 প্লাস bx + c বাই b এর মান পেয়েছি কত -4, তাহলে -4x প্লাস c বাই c এর মান পেয়েছি কত 1, নিচেই কত হবে x স্কয়ার প্লাস 2। দিস ইজ দা অ্যানসার। এটাই হচ্ছে আমাদের সেই চুইট ম্যাথ। কঠিন কোনো কিছু? যারা বলবে স্যার এটা কঠিন লাগছে তারা আমি সত্যি সত্যি ধরে নিয়ে এসে রানু মণ্ডলের গান শোনাবো, এছাড়া কোনো উপায় নাই। নিশ্চিতভাবে যে বলবে স্যার এইসব ম্যাথ খুব কঠিন তার রানু মণ্ডলের গান না শুনলে ব্রেন খুলবে না, হয় রানু মণ্ডল না হলে হিরো আলমের গান শুনতে হবে। এই যে ম্যাথটা আমরা করলাম এটা একদম সহজ ম্যাথ এবং মজার ম্যাথ, একটু প্র্যাকটিস দরকার। প্র্যাকটিস ছাড়া কেউ কখনো ভালো কিছু করতে পারে না। অবশ্যই তোমার চেষ্টাটা তোমাকে সামনে নিয়ে যাবে। চলো নেক্সট আমরা দেখি, আমরা টাইপ মানে 5 যেটা অর্থাৎ মিক্স টাইপের একটা ম্যাথ সেটা করব। এখন একটা মিক্স টাইপের ম্যাথ করে এটা আমাদের জন্য শেষ ম্যাথ, এই ম্যাথটা করে আমরা আজকে শেষ করে ফেলবো আমাদের ক্লাসটা। তাহলে এখানে কি বলছে, এখানে কি আছে, কোন কোন টাইপের সংমিশ্রণ এটা? এটা অবশ্যই টাইপ 3 আর 4 এর সংমিশ্রণ, বিকজ এখানে পাওয়ার 2 আছে আবার বাইরে পাওয়ার 2 আছে, তার মানে পুনরাবৃত্তিও হয়েছে, ভেতরে দ্বিঘাত উৎপাদকও আছে। তাহলে এটা কিভাবে হবে? খুব সহজ কাজ, মনে করি কি মনে করব, মনে করলাম যে 1/x * x² + 1 তার হোল স্কয়ার কনগ্রুয়েন্স টু ফার্স্টে a/x লিখে ঝামেলা মুক্ত হই, এক ঘাতের কাহিনী শেষ। এবার পাওয়ারের মধ্যে আছে 2 ঘাত, কিছুক্ষণ আগে আমরা এরকম করেছিলাম। তাহলে সেক্ষেত্রে কি হবে, যেহেতু দ্বিঘাত তার মানে আমাদের লিখতে হবে bx + c, আর তার নিচে কি হবে ফার্স্টে পাওয়ার 1 মানে অর্থাৎ x² + 1 লিখতে হবে।
এরপরে পাওয়ার 2 লিখতে হবে, অর্থাৎ সেটা কিরকম ভাবে হবে dx প্লাস ই ডিভাইড বাই এই জিনিসটা লিখবো x স্কয়ার প্লাস 1 তার পাওয়ার 2। তার মানে একবারে তো 2 লেখা যাবে না, একবারে তো 2 পাওয়ার আসে না, ফার্স্টে 1 আসে তারপরে 2 আসে, মানে সহজ কথা x স্কয়ার প্লাস 1 আগে আসবে, তার সাথে আরেকটা x স্কয়ার প্লাস 1 গুণ করব, তার পাবো x, পরে পাবো x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার। এইজন্য আমরা ফার্স্টে একবার লিখি তারপরে দুইবার লিখি। যদি আরো এর পরে পাওয়ার 3 থাকতো তারপর আমি লিখতাম fx + g / x স্কয়ার প্লাস 1 এর কিউব। কথা ক্লিয়ার আশা করি। তাহলে এটা হচ্ছে অভেদ 1, এটা হচ্ছে অভেদ 1। এখন আমরা কি করব, যে গত বছর যা করছিলাম এই নিচে যা আছে সেটাতে সবাই গুণ করে দিব। তাহলে আমি কথাটা আর এবার লিখব না, আগে যা লিখছিলাম সেই কথাটাই সেম, যে 2 নং 1 নং অভেদের উভয় পক্ষে এইটা দ্বারা গুণ করে পাই। তাহলে গুণ করলে কি পাই সেটা আমরা একটু লিখব, আমি ডাইরেক্টলি এইভাবে লিখতেছি আর কি, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি, 1 implies that এই পাশে থাকবে শুধু 1, আমরা বলেছিলাম বাম পাশে থাকবে শুধুমাত্র লব, লবে আছে 1, সেই 1 থাকলো। এবার ডান পাশে a ইনটু এর নিচে যা আছে সেটা ভ্যানিশ, x আছে x এর মধ্যে থেকে ভ্যানিশ করে দিয়ে যা থাকবে সেটা লিখবো, x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার লিখলাম, প্লাস এবার bx প্লাস c ওটা লিখলাম, লেখার পরে এবার নিচে আছে x স্কয়ার প্লাস 1, ওটাকে এর মধ্যে থেকে ভ্যানিশ করব। ভ্যানিশ করলে কি থাকবে, x থাকবে একটা, আর x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার আছে, এর মধ্যে থেকে একটা চলে গেছে, তাহলে একটা তো থাকবে, তার মানে x স্কয়ার প্লাস 1 থাকবে। এরপরে dx প্লাস e এর সাথে কি থাকবে, এই যে এর নিচে আছে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, সেটাকে ভ্যানিশ করে দাও, x স্কয়ার প্লাস 1 ভ্যানিশ, থাকবে শুধুমাত্র x, খালি ব্র্যাকেটটা দিলাম। তাহলে এটাকে আমি দিলাম অভেদ কত, 2। এখন ফার্স্ট টাইম মেন্টোস পদ্ধতি অ্যাপ্লাই করে একটা মান বের করা গেলে করে নিব, না হলে সহগ সমীকৃত করব। দেখি মেন্টোস পদ্ধতিতে কোনো মান বের করা যায় কিনা। অবশ্যই যায়। কেন যায়, কারণ x এর মান যদি আমি 0 বসাই, x এর মান যদি 0 বসাই, ইহা 0 হয়ে যায়, ইহা 0 হয়ে যায়, থাকে শুধু ইহা, তার মানে এখান থেকে a এর মানটা বের করা যাবে। তাহলে x এর মান 0 বসাবো, মানে মেন্টোস পদ্ধতিতে একটা মান বের করতে পারবো। তাহলে কথাটা এইভাবে লিখি, x সমান 2 নং অভেদে, আমি কত কিছু লিখলাম না, 2 নং অভেদে x সমান কি স্থাপন করে পাই, 0 স্থাপন করে পাই। তাহলে করি, 0 স্থাপন করি, 0 স্থাপন করলে বাম পাশে তো এখানে 1 ই হচ্ছে, সমান এখানে a ইনটু 0 স্কয়ার প্লাস 1, 0 এর স্কয়ার কি দেওয়ার প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নাই, 1 এর স্কয়ার জাস্ট, 0 এর স্কয়ার করলে কত হবে, 0, তার সাথে 1 যোগ করলে 1, তার স্কয়ার। কথা ক্লিয়ার। এরপরে বাকিটা কি হবে, এই যে এদিকে হিসাব কিতাব করো, এটা 0 মানে ইহা পুরোটা 0, এটা 0 মানে উহা পুরোটা 0, দ্যাট মিন্স 0 প্লাস 0। সহজ কথা, এখন আমরা a এর মান পেয়ে গেলাম 1, তাহলে a সমান কত পেলাম, 1। কেমনে আসলো স্যার, 1 এর স্কয়ার করলে 1, 1 আবার এর সাথে গুণ করলে a, তাহলে a সমান কত হলো, 1 হলো। তাহলে মেন্টোস পদ্ধতিতে তো একটা মান বের হয়ে গেল স্যার, বাকিটা কি আমরা করব। এখন বাকিটার জন্য আমরা ওই যে সহগ সমীকৃত করব। তাহলে এখন আমি 2 নংটা আবার লিখব ওই পাশে, ঠিক আছে। তাহলে 2 implies that 2 নং অভেদের বাম পাশে আছে 1, আর ডান পাশে আছে কি, ডান পাশে আছে হচ্ছে ফার্স্টে a ইনটু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, a ইনটু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, প্লাস bx প্লাস c ইনটু x স্কয়ার প্লাস 1, আর একটা আছে x, মেবি আমি একটু সরাই লিখছি, x টাকে ডানে লিখছি আর x স্কয়ার প্লাস 1 টা আগে লিখছি। তাহলে bx প্লাস c ইনটু x স্কয়ার প্লাস 1 ইনটু x, তাই লিখছি, দেখো bx প্লাস c ইনটু x স্কয়ার প্লাস 1 ইনটু x, তারপরে কি হবে, প্লাস dx প্লাস e ইনটু কি হবে, ওইখানে ছিল একটা x, জাস্ট x, হইলো, কাহিনী শেষ। এবার আগের বার তো আমরা খুব সহজে সহগ সমীকৃত করছিলাম, এটা গুণ না করেই দেখে দেখে করে ফেলছিলাম, কিন্তু এটা আমি আবার একটু সহজে করা যায় না বলে, এটা একটু ডিফিকাল্ট বলে, তোমাদের জন্য বুঝতে কষ্ট হবে বলে আমি এটা ডাইরেক্টলি গুণ করব, গুণ করে তারপরে এই কাজটা শেষ করব। তাহলে সেটা কি রকম ভাবে হবে, তাহলে আমি এখন এটাকে বাম পাশে 1 এর জায়গায় 1 ই থাকলো, এখানে আমি কি করব, এখানে এই দেখো এটার মধ্যে x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার আছে, এটার মধ্যেও x স্কয়ার প্লাস 1 আছে, তাহলে এই দুইটার মধ্যে x স্কয়ার প্লাস 1 নিশ্চিতভাবে কমন যায়, আমি নিয়ে নিলাম কমন, x স্কয়ার প্লাস 1 কমন নিয়ে নিলাম। তাহলে কমন যদি নিয়ে নেই, এইখানে তো দুইটা ছিল, একটা চলে গেছে, থাকবে কি একটা, তার মানে এখানে থাকবে a ইনটু x স্কয়ার প্লাস 1, তো আমি ডাইরেক্টলি এখানে গুণ করে করে লিখি,
কি লিখবো ax স্কয়ার প্লাস a। কেমনে হলো বলো তো, কারণ ছিল a * x স্কয়ার প্লাস 1, আমি a দিয়ে x স্কয়ার কে গুণ করে x স্কয়ার পেলাম, a দিয়ে 1 কে গুণ করে a পেলাম, তাহলে এই পাশের এইটুকুর কাহিনী শেষ। প্লাস এবার এখান থেকে x স্কয়ার প্লাস 1 চলে গেছে, তাহলে থাকবে কে bx প্লাস c আর ওই x, এটাও একবারে গুণ করে লিখবো। তাহলে bx এর সাথে x গুণ করলে হবে bx স্কয়ার, bx এর সাথে x গুণ করে পেলাম bx স্কয়ার, c এর সাথে x গুণ করে পাবো cx। এই যে কমন নিলাম আর একবার গুণ করে লিখলাম, এতটুকু বুদ্ধি তো তোমার মাথায় থাকতে হবে, একটু তো চৌকস হতে হবে, ক্যালকুলেশন তো একটু ফাস্ট হওয়া উচিত, একটু চেষ্টা করবা এরকম ফাস্ট হওয়ার। প্লাস এবার এখানে একবার গুণ করে দাও dx স্কয়ার প্লাস ex। এটা কেমনে হলো সবাই বুঝেছো আশা করি, গুণ করেছি জাস্ট। এখন এখানে আরেকবার গুণ করতে হবে, সেটা কি রকম ভাবে, বা 1 কনগ্রুয়েন্স টু, এবার x স্কয়ার দিয়ে পুরোটার গুণ করে ফেলি। তাহলে x স্কয়ার দিয়ে যখন এই x স্কয়ার কে গুণ করব পাবো ax টু দি পাওয়ার 4, x স্কয়ার দিয়ে যখন a কে গুণ করব পাবো ax স্কয়ার, x স্কয়ার দিয়ে যখন bx স্কয়ার গুণ করব পাবো bx টু দি পাওয়ার 4, x স্কয়ার দিয়ে যখন cx এর গুণ করব পাবো cx কিউব, x স্কয়ার দিয়ে 4টার গুণ করাই শেষ। এবার 1 দিয়ে 4টার গুণ করব, মজার ব্যাপার 1 দিয়ে গুণ করা খুব সহজ, যা থাকে তাই হয়। তাহলে কি হবে, প্লাস 1 দিয়ে যখন x স্কয়ার এর গুণ করব, x স্কয়ার হবে a হবে bx স্কয়ার হবে cx হবে, হয়ে গেল। এইটা দিয়ে পুরোটার গুণ করা শেষ। আর এই যে ছাগলের বাচ্চার মতো অসহায়ের মতো পড়ে আছে এই দুটো আমরা এখন লিখে দেই dx স্কয়ার প্লাস ex, হয়ে গেল, কাহিনী শেষ। এখন আমরা কমন নিব, ফার্স্টে কমন নিব x4 মানে সবচেয়ে বড় পাওয়ার, তাহলে x4 টা কমন নেই। x4 যদি কমন নেই পাই কি দেখো তো, এখানে পাই a, এখানে পাই b, কারণ x4 এখানে আর এখানে আছে, আর কোথাও x4 নাই, তার মানে আর কমন নেওয়ার কোনো সুযোগও নাই। তাহলে x4 এর সহগ হচ্ছে a প্লাস b প্লাস, এবার x কিউব কমন নিব। এখন মজার ব্যাপার হচ্ছে এর মধ্যে কোথাও x কিউব নাই, স্রেফ এই জায়গায় বাদে, মানে এক জায়গায় মাত্র x কিউব আছে, তো আমি এই একটায় আর কমন কিছু নিব না, এটা এইভাবে লিখে দিলাম cx কিউব। এরপর x স্কয়ার কমন নিব, x স্কয়ার কমন নিলে কোথায় কোথায় কি আছে দেখো, এখানে আছে a লিখলাম a, এরপরে আবার এইখানে আছে a লিখলাম আরেকটা a, এখানে আছে b লিখলাম b, তারপরে আর কোথায় এখানে আছে d প্লাস d দিলাম, তার মানে সব জায়গা থেকে x স্কয়ার কমন নেওয়া শেষ। এবার x কমন নিব, x প্লাস x কমন নাও, x আছে কোথায় কোথায়, এই খানিকের মধ্যে কোথাও x নাই, এই যে এখানে আছে c আর ওই পাশে আছে e, তাহলে c প্লাস e, জাস্ট c প্লাস e, ক্লিয়ার। এরপরে বাকি থাকলো ধ্রুবক পদ, ধ্রুবক পদ আছে কোথায় কোথায়, ওই জাস্ট একটা আছে, ওই যে a, এটা হচ্ছে আমাদের সেই ধ্রুবক পদ a। এই হলো আমাদের, এটাকে আমরা দেই 3 নং অভেদ, 1 2 3। এখন আমরা সহগ সমীকৃত করব, কার কার, x4 x3 x2 x আর ধ্রুবক পদ। আমার ধ্রুবক পদ আর সমীকৃত করা লাগবে না, যদি দেখো তুমি মেন্টস পদ্ধতিতে একটা মান বের করে ফেলেছো তাহলে আর ধ্রুবক পদ সমীকৃত করবা না। তাহলে এখন আমি কথাটা এইভাবে লিখব যে 3 নং অভেদ থেকে 3 নং অভেদ থেকে x4 x3 x2 এর সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই। তাহলে সহগ সমীকৃত করলে কি হবে বলো তো দেখি, সহগ সমীকৃত করলে কি হয় বলো, এই পাশে x4 এর সহগ হচ্ছে a প্লাস b, আর বাম পাশে x4 নাই মানে তার সহগ 0 দিলাম, এটা 4, আগে 3 পর্যন্ত দিছিলাম তাই এটা 4। এবার এইখানে x কিউবের সহগ c লিখলাম c, বাম পাশে x কিউব নাই তার মানে এটা সমান কি হবে 0, এটা দিলাম 5। এবার ডান পাশে x কিউব x স্কয়ারের সহগ কত, এইটুকু, এটা একটু হিসাব করে লিখব 2a প্লাস b প্লাস d, তাহলে 2a প্লাস b প্লাস d, এটা হচ্ছে ডান পাশের x স্কয়ারের সহগ, বাম পাশে কি x স্কয়ার আছে নাই, তার মানে এটা সমান কি হবে 0। এবার ডান পাশে x এর সহগ c প্লাস e, c প্লাস e, আর বাম পাশে x এর সহগ x নাই তার মানে এটার মান কত 0। ওয়াও, খালি 0 আর 0 দেখি, তাহলে এটা হবে 6, এরপরটা হবে 7, বাস হয়ে গেল। এখন আমরা সমাধান করব, কেমনে সমাধান করব, খুব সহজ সমাধান। আমরা একটা মান অলরেডি বের করে রাখছি, a এর মান 1 বের করে রাখছি, দেখো তো
a এর মান যদি এখানে 1 বসাই তাহলে সেই 1 প্লাস b সমান 0, তার মানে b সমান হবে -1। এবার b এর মান যদি আমরা এই যে এইখানে বসাই, a আর b এর মান যদি এখানে বসাই পাবো d এর মান। এবার c এর মান অলরেডি 0 বের হয়ে আছে, এখানে যদি বসাই e এর মান পেয়ে যাব, e এর মানও 0 হবে। তাহলে আমরা এখন মানগুলো স্থাপন করে দেই। ফার্স্ট আমি লিখব 4 নম্বর implies that, মানে 4 implies that 4 এ কি আছে a b সমান 0, আমরা a এর মান পেয়েছি 1, তাহলে 1 b সমান আন্ডা, তার মানে b সমান কি হবে -1 হয়ে গেল একটা বের। এরপরে কি হবে 4 নং থেকে 4 নং এর পরে কয় নং এ যাব, 4 নং এর পরে চলে যাব হচ্ছে 6 নং এ, তাহলে 6 implies that 6 নং এ কি আছে, 6 নং এ আছে 2a b d সমান 0, 2a b d equals to আন্ডা। এবার আমরা এখানে 2 a এর মান 1 স্থাপন করলাম প্লাস b এর মান -1 স্থাপন করলাম প্লাস d equals to আন্ডা। এরপরে 2 আর 1 গুণ করলে 2 -1 প্লাস d equals to 0, তাহলে এখন 2 থেকে 1 গেলে থাকে 1 প্লাস d equals to 0, তার মানে d এর মান কত পেলাম, d এর মান পেলাম -1 হয়ে গেল d এর মান বের। এবার আমরা e এর মান লাগবে, e এর মান কেমনে বের হবে, সেটা বের হবে এই যে এইখান থেকে, এই যে c plus e সমান 0, এটা হচ্ছে 7 নং 7 implies that, তাহলে 7 implies that c plus e equals to আন্ডা, এর মানে c এর মান আন্ডা plus e equals to আন্ডা, that means e equals to আন্ডা, আন্ডার সরাসরি হয়ে গেল। a b c d e সব বের হয়ে গেছে, এখন শুধু 1 নং অভেদে মানগুলো স্থাপন করো। তাহলে 1 implies that 1 নং অভেদে মানগুলো স্থাপন করতে যাচ্ছে। 1 নং অভেদ কি ছিল, 1 by x, কি ছিল জানো, 1 by x into x square plus 1 এর হোল স্কয়ার, তাহলে 1 by x into x square plus 1 তার হোল স্কয়ার congruence to a এর মান পেয়েছি 1, তাহলে 1 by x plus bx plus c, b এর মান পেয়েছি -1, তাহলে -1x মানে -x প্লাস c এর মান 0, সেটা লেখার কোনো প্রয়োজন নাই, বাই হচ্ছে x স্কয়ার প্লাস 1 প্লাস dx plus e, d এর মান পেয়েছি কত, d এর মান পেয়েছি হচ্ছে -1, তাহলে আবারো কি লিখব -x মানে -1x মানে -x প্লাস e এর মান পেয়েছি 0, সেটা লেখার কোনো প্রয়োজন নাই, বাই x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার। এটাকে একটু সাইজ করা যায়, সুন্দর করা যায়, মেকআপ করা যায় কিভাবে, এই যে প্লাস মাইনাসে -x বাই x স্কয়ার প্লাস 1 -x বাই x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার, দিস ইজ দ্য অ্যানসার। তাহলে আংশিক ভগ্নাংশের খেল খতম। যত ধরনের আংশিক ভগ্নাংশ আছে এখন তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবা, বাসায় এই আংশিক ভগ্নাংশ নিবা, আংশিক ভগ্নাংশগুলো নিয়ে নিজে নিজে যাচাই করবা, যাচাই করতে যে তুমি আটকাবা, আটকানোর পর আমার ভিডিও দেখবা, দেখার পরে আবার সলভ করতে যাবা, যদি আবার আটকায় যাও তাহলে কোনো টেনশন নাই, তাহলে তুমি তোমার বইয়ের রুলসগুলো আবার একটু চেক করবে, ইনশাআল্লাহ তুমি আটকাবা না, আটকানোর কোনো সুযোগ নাই। শুধুমাত্র আটকাতে পারো ক্যালকুলেশনে, যাদের ক্যালকুলেশন পরিপক্কতা নাই তাদের জন্য আটকানোটা সহজ, আর যারা ক্যালকুলেশনে পরিপক্ক, এখন তুমি যদি গুণ করতে ভুল করো, গুণ করতে না পারো, সহগ সমীকৃত করতে না পারো, তাহলে তুমি পারবা না 100%। তার মানে তুমি যদি এইগুলো ট্রাই করো 100% তুমি পারবা, এটুকু নিশ্চিত থাকো। তো ঠিক আছে, নরমাল আজকে অনেক পড়াই ফেলছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন, বিশেষ করে আমি যেন আপনাদেরকে এইভাবে সার্ভিসটা দিতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ।